ओम शांति। आज के अव्यक्तवाणी 26/3/1970। महारथी हवार गुण और কর্তব্য। বাবা আমাদের থেকে চাইছেন আমরা এই সংগঠনে কিছু কামাল করে দেখাই। কি করতে হবে? বাবা চাই আমরা এই সংগঠন থেকে এমন নিজের স্বরূপ তৈরি করে বেরোবো যে সাক্ষাৎ বাপ দাদা মনে হবে। মানে আমাদের কথা, আমাদের বল সেটা যেন বাপ দাদার কথা মনে করিয়ে দেবে। আমাদের সংস্কার বাপ দাদার সংস্কারের সমান হবে। আমাদের বুদ্ধিতেও সংকল্পগুলো বাপ দাদার সংকল্প হবে। এরকম আমরা এই বাট্টি থেকে যে মধুবনে গেছে এরকম তৈরি হয়ে যাই। তার জন্য কি করতে হবে? তো বাবা বলছেন যে তার জন্য সবসময় আগে চিন্তা করতে হবে যে যখনই আমি যেই সংস্কার নিয়ে আমি কর্মে আসছি তখনই আমাকে চেক করে নিতে হবে কি এইটা কি ব্রহ্মা বাবার সংস্কার, মানে বাপ দাদার সংস্কারের সাথে ম্যাচ করছে না কি ওই সংস্কার। যদি ম্যাচ না হয় তাহলে ওটা আমরা টাচ করব না, মানে ওর উপরে ভাবনা চিন্তা করার কোনো স্কোপ নেই। তো সেজন্য বলে মানে যখনই কিছু করবে মানে এটা ভাবলে কি আমার জায়গায় যদি আজকে ব্রহ্মা বাবা হতো কি করতেন, মানে যে কোনো ঘটনা আসছে, পরিস্থিতি আসছে, এরকমভাবে ভাবতে হবে কি আমার জায়গায় আজকে ব্রহ্মা বাবা হলে কি করতেন। উনি যেটা করতেন ওটাই আমি করব, এটা আমাকে ঠিক করে নিতে হবে। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলেন কি যদি কোনো ক্রিমিনাল জিনিস আছে সেগুলো নিশ্চয়ই আমরা টাচ করি না, হ্যাঁ, বড় বড় খারাপ খারাপ ঘটনা যে করে এরকম জিনিস তো আমরা কখনো করবও না, সেদিকে আমরা যাইও না। একইভাবে যেই বাপদাদার সংস্কারগুলো যদি মানে আমি ব্যবহারে আসছে না, মানে আমি যে ব্যবহার করতে যাচ্ছি যে সংস্কার ওটা যদি বাপদাদার সমান না হয় তাহলে সেই সংস্কারগুলো আমরা টাচ করব না। মানে আমাদের জন্য সেই সংস্কারগুলো খুব খারাপ সংস্কার, এইভাবে দেখতে হবে। মানে পুরনো সংস্কার, পুরনো সংকল্পগুলো আমার নয়, ওগুলো এখন মানে শূদ্রপানের সংস্কার। আমি আত্মা এখন ফরিস্তা হব, ব্রাহ্মণ, তারপরে দেবতা হব। সেজন্য আমার বাপ দাদার সংস্কার ছাড়া আর আমার ওর নিচে কোনো সংস্কার নিয়ে আমি আর কাজ করব না। তো বাবা ওর মধ্যে এবার আরেকটা एग्जाम्पल রাখছেন, जैसे नियम रखते हो ना कि ये नहीं करना है तो फिर भल क्या भी परिस्थिति आती है लेकिन वो आप नहीं करते हो। যদি আমরা কোনো নিয়ম রেখে দিই কি আমরা এটাই করব এইভাবে, তারপরে বিভিন্ন রকম পরিস্থিতি তো আসেই, কিন্তু তখনও আমরা সে নিয়মটা ভাঙি না, হ্যাঁ না? যারা অনেকে একাদশী ব্রত করে, অনেকে এই দিন এই জিনিসটা আমরা খাবো না, তো এরকম বিভিন্ন রকম রাখে নিয়ম। তো সেদিন ওদের কাছে অনেক রকম পরিস্থিতিও আসতে পারে কিন্তু তারা সেটা ভাঙে না, সে পরিস্থিতির তারা সম্মুখীন হয়। তো বাবা এটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। তো আমাদেরকেও নিয়ম মানে বাপ দাদার সংস্কারের কথা এখানে বলা হচ্ছে। এই নিয়মটা আমাদের পাকা করতে হবে কি বাপ দাদার সংস্কার হলেই আমি ওটা ইউজ করব, নাহলে অন্য কোনো সংস্কার আমি ইউজ করছি না। এটা আমাদের নিয়ম পাকা করে নিতে হবে। বিভিন্ন রকম পরিস্থিতি আসবে কিন্তু আমি ইউজ করব না। परिस्थिति का सामना करते हो क्योंकि लक्ष्य ये करना है, হ্যাঁ, মানে আমরা যখন নিয়ম রাখি তারপরে বিভিন্ন পরিস্থিতি আসবে কিন্তু আমাদের লক্ষ্য হলো আমি এই নিয়মটা পালন করব, সেজন্য আমরা পরিস্থিতির সম্মুখীন হই। वैसे ही जो अपने संस्कार बाप दादा के समान नहीं है उनको बिल्कुल टच नहीं करना है। তো আমার নিজের ভেতরে এমন অনেক সংস্কার আছে পুরনো যেগুলো বাপ দাদার সমান নয়, তো সেই সংস্কারগুলো এখন থেকে আমি একেবারে টাচ করব না, মানে সেগুলো আর ইউজে আনবো না। বলছেন ऐसे समझो कि देह और देह के संबंध
ये सीढ़ी तो चढ़ चुके हो, लेकिन अब बुद्धि में भी संस्कार इमार्ज ना हो। তো বাবা বলছে এখন আমাদের সবসময় ভাবতে হবে কি দেহে আর দেহের যে সম্বন্ধ, এই সিঁড়ি আমরা অনেক চড়েছি, কিন্তু এবার আর বুদ্ধিতে সে সংস্কার আর ইমার্জ করা যাবে না। जैसे संस्कार होंगे वैसा स्वरूप होगा। বলছে যেমন যেমন সংস্কার সেরকম আমার স্বরূপ হয়ে যাবে। সেটা বারে বারে আমাদের বলছে তুমি বাপ দাদার সংস্কারগুলো ইউজ করো, তাহলে আমাদের স্বরূপটাও বাপ দাদার মতো হয়ে যাবে। কেন আমাদের লক্ষ্য হলো বাপ দাদার সমান হব, তাহলে সেটা চলে আসবে। किसके संस्कार सरल मधुर होते हैं तो वो संस्कार स्वरूप में आते हैं। तो बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছে যার যখন কারো সংস্কার যদি সরল হয়, মধুর হয়, সে সংস্কারটা কিন্তু তার স্বরূপে দেখা যায়। जब संस्कार बाप दादा के समान बन जाएंगे तो बाप दादा के स्वरूप सभी को देखने में आएंगे। তো বাবা বলছে যখন আমাদের সংস্কারও বাপ দাদার মতো হয়ে যাবে, তখন বাপ দাদার স্বরূপ আমাদের সকলের মধ্যে কিন্তু দেখা যাবে। जैसे কি দেখা যাবে? जैसे बाप दादा वैसे हूबहू वही गुण, वही कर्तव्य, वही बोल, वही संकल्प होने चाहिए। फिर सभी के मुख से निकलेगा ये तो वही लगते हैं। মানে যেমন বাপ দাদা সেরকমই যখন আমাদের গুণ, আমাদের কর্তব্য, মানে বাবা যেমন কর্তব্য করতো আমি একই করব, বাবা যেরকম কথা বলতেন আমি একই কথা বলবো, বাবা যেরকম ভাবতেন আমি ওরকম ভাববো। তো যখন আমার এগুলো সব ম্যাচ করে যাবে, তখন সকলের মুখ থেকে বেরোবে এরা তো সেই, তিনিই মনে হচ্ছেন। মানে ব্রহ্মা বাবার সম্বন্ধে শুনেছে, এবার যখন আমাদের মধ্যে সেই গুণ, আমার সে কথাবার্তা, ওই সংকল্প তারা দেখতে পাচ্ছে, তারা বলবে আরে এরা তো সেই, মানে ব্রহ্মা বাবাই মনে হচ্ছে। सूरत अलग होगी, सीरत वही होगी। হ্যাঁ, চেহারা তো আলাদা হবে, কিন্তু আমাদের আচরণ একই থাকবে। लेकिन सूरत में सीरत आनी चाहिए। হ্যাঁ, আমরা শরীরের ফিচার অনুযায়ী আলাদাই থাকবো, কিন্তু আচরণটা সেম হয়ে যেতে পারে। মানে ব্রহ্মা বাবা, আমি ব্রহ্মা বাবার মতো হতে পারি আচরণে, তো সেটা বাবা চাইছে আমরা করে দেখাই। अब बाप दादा बच्चों से यही उम्मीद रखते हैं। হ্যাঁ, বাবা আমাদের কাছ থেকে এরকমই আশা রাখেন। सभी है ही स्नेही सफलता के सितारे, पुरुषार्थी सितारे। আমরা সকলেই হলাম স্নেহী সফলতার নক্ষত্র, पुरुषार्थी नक्षत्र। सर्विसेबल बच्चों का पुरुषार्थ सफलता सहित होता है। বাবা বলছে সার্ভিসেবল বাচ্চা কারা? তারা যাই পুরুষার্থ করবে তাতেই তারা কিন্তু সফলতা পাবে, সফলতার সাথে সাথেই থাকে। মানে সেবা করলাম, আমাদের পুরুষার্থ হলো, আর সফলতাও পেলাম। निमित्त पुरुषार्थ करेंगे लेकिन सफलता है ही। আমরা পুরুষার্থ করছি, সেটা নিমিত্ত মতো হবে, কিন্তু সফলতা সবসময় থাকবে। কাদের? যারা সার্ভিসেবল বাচ্চা হবে। তো আব क्या करना है? তাহলে বাবা বলছে এবার কী করতে হবে? जो सोचेंगे जो कहेंगे वही करेंगे। এটা হচ্ছে হোমওয়ার্ক। আমরা যা ভাববো, যা বলবো, সেটাই কিন্তু আমরা এখন থেকে করব। जब ऐसे शब्द सुनते हैं कि सोचेंगे देखेंगे विचार तो ऐसा ही है, तो हंसते हैं अब तक ये क्यों। বাবা বলছে বাবা যখন এরকম শব্দ আমাদের থেকে শোনেন, কি হ্যাঁ বাবা ভাববো, দেখবো, ভাবনা চিন্তা করছি, মানে করবো সেটা বলছি না, আমি এখনও ভাববার লেভেলে রাখছি। ঠিক আছে বাবা আপনি বলছেন, আমি দেখবো, ভাবনা চিন্তার উপরে করছি, এরকম যখন বাবা শব্দগুলো শোনেন,
তখন বাবার মনে মনে হাসি পায়। अब ये बातें ऐसी लगती है जैसे बुजुर्ग होने बाद कोई गुड़ियों का खेल करे तो क्या लगता है। বাবার কেন হাসি পায় এগুলো শুনলে? বাবা বলে, যেমন কেউ বৃদ্ধ অবস্থায় কেউ যদি পুতুল দিয়ে খেলা করে তখন কেমন লাগে বলো তো। তো আমরা যখন এরকম কথা বলি বাবা তখন এটাকে এইভাবে দেখেন। तो बाप दादा भी मुस्कुराते हैं। शोनो बाप दादाओ हासेन। क्यों? बुजुर्ग होते भी कभी कभी बचपन का खेल करने में लग जाते हैं। बाबा बोले ना हमारा तो যখন সত্যযুগ স্টার্ট হলো তখন থেকেই আছি। 84 জন্ম নিয়েছি, 5000 বছর অতিক্রম করে ফেলেছি, এখনও এই বৃদ্ধ হয়ে গেছি এখন আমরা। পূর্বজ তো বৃদ্ধ হয়ে এখনও কখনো কখনো আমরা যদি ছোটোবেলার মতো খেলা করি তাহলে কীরকম দেখাবে। ছেন বাবার হাসি পায়। गुड़ियों का खेल क्या होता है मालूम है। মানে বাবা যে পুতুল খেলা বলছে, বাবা বলছে পুতুল খেলা কি জানো। सारे जीवन उनकी बना देते हैं, छोटे से बड़ा करते हैं, फिर स्वयंवर करते हैं। পুতুল খেলা মানে বাবা এখন আমাদেরকে বোঝাচ্ছে আমরা কি পুতুল খেলা করি। মানে গোটা জীবন আমরা একটা বানিয়ে ফেলি পুতুলগুলো নিয়ে, ছোট থেকে বড় করি, তারপরে তার বিবাহ ইত্যাদি করি, स्वयंवर করি। वैसे बच्चे भी একইভাবে এগুলো হচ্ছে পুতুল খেলা যারা করে। আর আমরা কি করছি এখানে। वैसे बच्चे भी कई बातों की संकल्पों की रचना करते हैं, फिर उनकी पालना करते हैं, फिर उनको बड़ा करते हैं, फिर उनसे खुद ही तंग होते हैं। মানে আমরা আত্মারা কি করি, আমরা অনেক কথায় সংকল্প রচনা করে ফেলি। মানে কোথাও কিছু হয়েছে সেটা নিয়ে অতিরিক্ত সংকল্প রচনা করে ফেলছি। এবার সংকল্প যেগুলো রচনা হয়ে গেছে তার আবার আমরা পালনা করি। উনি এই বলেছে, নিশ্চয় এরকম ভেবেছে হবে, নিশ্চয় তারপরে ওকে বলেছে হবে, এবার ওকে বলেছে তার মানে ও নিশ্চয় আবার এরকম ভেবেছে হবে। মানে পরপর পরপর চলছে রচনা আর তার উপরে তার পালনা। তারপরে কি করছি, ফের উनको बड़ा करते हैं, তারপরে সেটাকে আস্তে আস্তে মানে ভাবনা চিন্তা করে করে বড় করে ফেলেছি। তারপরে কি হয়, फिर खुद उनसे ही तंग हो जाते हैं, তারপরে আমরা নিজেই বিরক্ত হয়ে যাই নিজের সংকল্পগুলো দিয়ে। এখন আর ওই মানে ওই সেটা একটা মাকড়সার জালের মতো হয়ে যায়, আমি আত্মাক্ষণে ফেসে যাই। তারপরে ওখান থেকে আর বেরোতে খুব কষ্ট হয়, আত্মা ভারী হয়ে যায়। যে আজকে বাবা বললেন না স্লোগানে, ওই ব্যর্থ রচনা হচ্ছে এক্সট্রা ভোজন। মানে এক্সট্রা ভোজন খেলে যেমন শারীরিক দিক থেকেও মোটা হয়ে যায়, আত্মাও যখন ব্যর্থের এক্সট্রা ভোজন খায় তখন আত্মাও মোটা হয়ে যায়। মোটা হয়ে যায় মানে ওই বিরক্ত হয়ে যাচ্ছে, ফেসে যায়, মানে বন্ধনে। যে বললেন না বাবা আজকে বন্ধন মুক্ত বাবা, বন্ধনের মধ্যে ঢুকে আছে। বিভিন্ন রশি, এই সংকল্পগুলো রশির মতো আমাদেরকে বেঁধে ফেলেছে। আমি তখন নিজে বিরক্ত হচ্ছি এবার। তো সেটাই বাবা আমাদেরকে বলছে আমরা কি করি, মানে সংকল্পের জালের মধ্যে আমি নিজে ফেসে যাই। আর সেগুলো আমিই তৈরি করছি, আমি পালনা করছি, আমি ওটাকে বড় করি, আমি তারপরে বিরক্ত হচ্ছি। তো ये गुड़ियों का खेल नहीं हुआ। তো বাবা বলছে এটা কি মানে পুতুল খেলা হলো না। বা পুতুল খেলা বলেন মানে নিজেই তৈরি করে নিজেই ওটা নিয়ে খেলা করছি, তারপরে নিজেই বিরক্ত হচ্ছি, সব নিজেই করছি, সেজন্য এটা হচ্ছে পুতুল খেলা। এটা বাইরে থেকে কিছু হলো না, আমি নিজেই করলাম। সেই জন্য खुद ही अपने से आश्चर्य भी खाते हैं। তারপরে আবার নিজেই নিজেকে দেখে আবার আশ্চর্য হয়ে যাই, না। মানে অনেক সময় যখন মন একটু শান্ত হবে, ও বেশ আমি কী ভাবছি বসে বসে। বাবা আমাকে এত কিছু পড়াচ্ছে, বাবা আমাকে কী বানাচ্ছে, আর আমি দেখো এই আশেপাশে দু একটা আত্মা বা ছোটো ছোটো পরিস্থিতি নিয়ে ভেবে ভেবে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছি। ওহো, মানে নিজেকে নিজে দেখে আবার আশ্চর্যও হচ্ছে। अब ऐसी रचना नहीं रचनी है। তো এটা বাবার একটা আজ্ঞা, কি এরকম রচনা আর রচিত করো না। যেটা কোনো কাজের না সেটা রচনা করে কি হবে।
बाप दादा व्यर्थ रचना नहीं रचते। বাবা বলছে আমাকে দেখো, আমি কি ব্যর্থ রচনা রচিত করি? না। তাহলে তোমরা কেন করো? শোনো, তোমরাও করবে না। तो बाप दादा व्यर्थ रचना नहीं रचते हैं और बच्चे फिर व्यर्थ रचना रचकर फिर उनसे हटने और मिटने का पुरुषार्थ करते हैं। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। বাবা বলছে মানে বাবা ব্যর্থ রচনা রচিত করেন না, কিন্তু বাচ্চারা আমরা ব্যর্থ রচনা রচিত করি, তারপরে তার থেকে সরে আসা, তাকে সমাপ্ত করার আবার পুরুষার্থ করতে হয়। হ্যাঁ, মানে ব্যর্থ রচনাগুলো মন একবার সংকল্প করে নিলে তার থেকে বেরোনো অত সহজ নয়। মানে এটা হচ্ছে যেমন আমি ঘরকে নোংরা করলাম, এবার আমাকে এই সব পরিষ্কার করতে হচ্ছে। এবার তো রচনাটা আমি করে ফেললাম কিছু একটা দেখে, পরিস্থিতি দেখে বা কোনো একটা ব্যক্তিকে দেখে, কিন্তু এবার রচনা হয়ে যাওয়ার পরে এবার ওটা থেকে সরতে হচ্ছে। হ্যাঁ না, রচনা ব্যর্থ হলে ওটা আবার বিস্তারে চলে যাচ্ছে, আবার বিস্তারটাকে সারানো, তারপরে আবার ওটাকে সমর্থ করো, সে অনেক সমস্যা চলে আসছে এখানে, যেটাকে বাবা বলছে হটনা আর মিটনা পড়তা, মানে ওর থেকে সরে আসা, ওকে সমাপ্ত করার, এসবের পুরুষার্থ করতে হচ্ছে। তার থেকে ভালো হতো আমি ওটা রচনাটাই না করলে এতগুলো পেছনে যে পুরুষার্থ, যেগুলো কোনো কাজের না, যেগুলো আমার খালি টাইম ওয়েস্ট হলো, সময়, সংকল্প, শ্বাস, সেগুলো থেকে আমি বেঁচে যেতাম। তো সেটা বাবা বোঝাচ্ছেন। इसलिए ऐसी रचना नहीं रचनी है। তো এখন থেকে একেবারে ব্যর্থ আসা মানে ফুল স্টপ, যেই আসছে সাথে সাথে ফুল স্টপ করে এরকম রচনা রচিত করবে না। एक सेकंड में सुलटी रचना भी क्विक रचते हैं और उल्टी रचना भी इतनी तेजी से होती है। বলে আমরা এক সেকেন্ডে সোজা রচনা, সেটাকেও কুইক মানে তাড়াতাড়ি রচিত করে ফেলি, আবার উল্টো রচনা এটাকেও আমরা এতই দ্রুততার সাথে করে ফেলি। হ্যাঁ না, মানে ব্যর্থ খুব ফটাফট আসে, আর সাথে সাথে যদি মাইন্ড ঠিক থাকে আবার সেটাকে আবার ঠিকও আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলি, দুটোই তাড়াতাড়ি করি। এক সেকেন্ড में कितने संकल्प चलते हैं? বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো এক সেকেন্ডে কত সংকল্প চলে? रचना रचकर उसमें समय देकर फिर उनको ख़त्म करने के लिए प्रयत्न करने की आवश्यकता ही क्या है? हैं, রচনাকে তুমি রচিত করলে, তারপরে তার মধ্যে আবার সময় দিলে, হ্যাঁ রচনা করতে টাইম লাগলো, তারপরে আবার ওটাকে তোমাকে শেষ করতে হবে। তো এত কিছু করার যে তুমি প্রচেষ্টা করছো তার আবশ্যকতা কী আছে বলো তো? বাবা আমাদের বোঝাচ্ছে, জিজ্ঞেস করছেন মানে এত সময় দিয়ে একটা জিনিস তৈরি করছো আবার ওটাকে শেষ করছো, এর দরকারটা কোথায়? अब इस रचना को ब्रेक लगाना है। তো এরকম রচনা মানে ব্যর্থ রচনা যেটা আমরা করে থাকি, এর উপরে বাবা বলছে এবার ব্রেক লাগিয়ে দাও, মানে এবার এটাকে বন্ধ করো। তারপরে বাবা একটা সুন্দর কথা বলছে, वो बर्थ कंट्रोल करते हैं ना, ये भी संकल्पों की उत्पत्ति होती है, तो ये भी बर्थ यानी जन्म है। বাবা বলছে বাইরের দুনিয়াতে বার্থ কন্ট্রোল করে, হ্যাঁ না, জন্ম, পপুলেশন বেড়ে যাচ্ছে বলে বার্থ কন্ট্রোল হচ্ছে। তো বাবা বলছে আমারও একটা ব্যর্থ মানে জন্ম জিনিস, মানে ব্যর্থ জিনিসে জন্ম দিচ্ছি। কি? সংকল্প। আমাদের সংকল্পগুলো কোনো কাজের না, কিন্তু সংকল্পগুলোকে আমি জন্ম দিচ্ছি। तो वह की चाहছেন, वहाँ वो जनसंख्या अति में जाती है और यहाँ फिर संकल्पों की संख्या अति में जाती है। ওখানে পপুলেশন বেড়ে যাচ্ছে, এক্সট্রিম চলে যাচ্ছে। ভাবছে এখানে আমাদের সংকল্প এক্সট্রিম চলে যাচ্ছে, মানে একটা ভাবছি এটা ভাবছি, আর সকলে যখন যত ভাবছি, মানে সবাই যদি এত ব্যর্থ ভাবে তাহলে সত্যি মানে সংকল্পের পপুলেশন, সংকল্পের সংখ্যা মানে নাম্বারটা কত এক্সট্রিমে চলে যাচ্ছে। সেটা বাবা বলছে ওখানে যেমন বার্থ কন্ট্রোল করছে, তোমরা এখানে ব্যর্থ সংকল্পের উৎপত্তির কন্ট্রোল করো, মানে সংকল্পকে যে জন্ম দিচ্ছ এটাকে এখানে একটু স্টপ করো। अब इसको कंट्रोल करना है। তো এখন আমাদের পুরুষার্থ হচ্ছে এটাকে এবার কন্ট্রোল করতে হবে।
এবার বাবা একটা বলছেন, पुरुषार्थ की कमजोरी के कारण संकल्पों की रचना होती है। মানে আমাদের মনের ভেতরে এত ব্যর্থ সংকল্প কেন আসে, এর কারণটাও বাবা আমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছেন। বাবা বলছেন পুরুষার্থের অভাবের এই সংকল্পর কিন্তু রচনা হয়। इसलिए अब इनको नाम निशान से ख़त्म कर देना है। সেজন্য এখন এর নাম ও নিশান সব নিয়ে এটাকে এবার একটু শেষ করো, হ্যাঁ না। পুরুষার্থের অভাব মানে বাবা যে যে শ্রীমতে আমাদেরকে চলতে বলছেন সেরকম শ্রীমতে আমি চলি না, সেজন্য নানা রকম সংকল্প আমাকে ঘিরে ফেলে। সেজন্য বাবা বলছে এবার ঠিকমতো পুরুষার্থ করলেই সংকল্প বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না, আজকে যেমন বাবা কী বললেন, বাবার হাত ধরে থাকতে হবে, হ্যাঁ না। বাবার হাত ধরে থাকা মানে শ্রীমতে চলতে হবে, তো শ্রীমতে চলা মানে পুরুষার্থ করা। তো বাবার সাথে থাকলে, বাবাকে ধরে রাখলে, পুরুষার্থ ঠিক থাকলে তোমার সংকল্প, এই এক্সট্রা সংকল্পগুলো রচনা হবে না। এখন এটাই করতে হবে, মানে সংকল্পর বার্থ কন্ট্রোল, মানে ব্যর্থ সংকল্পের উৎপত্তি সেটা কন্ট্রোল করতে বলছে বাবা এখন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে কী কী বললেন, বাবা আজকে বোঝাচ্ছেন যেমন সবাই নিয়ম রাখে, তারপরে যেমনই পরিস্থিতি আসুক সেটা কিন্তু তারা নিয়মটা পালন করে, কেন সেটা তাদের লক্ষ্য থাকে সেদিনের। একইভাবে আমরাও কিছু নিয়ম রাখতে হবে, কি আমাদের নিয়ম হচ্ছে কি লক্ষ্য আছে, বাপ সমান বাননা হে, লক্ষ্মী নারায়ণ হতে হবে। তো আমাদেরও সে লক্ষ্যটাকে সামনে রেখে এগোতে হবে। তারপরে বাবা আমাদেরকে বললেন আমাদেরকে আমাদের যে সংস্কার, আমাদের গুণ, কর্তব্য, বল, সংকল্প সব কিছু বাবার মতো করে ফেলতে হবে। তাহলে যখন সব কিছু বাবার মতো হয়ে যাবে, আমাদের স্বরূপ বাপ দাদার মতো হয়ে যাবে। চেহারা আলাদা কিন্তু আমাদের আচরণটা বাপ দাদার মতো হয়ে যাবে। আর বাবা সেটাই চাইছেন, সেটাই বাবার আশা, কি আমরা আমাদের আচরণ থেকে বাপ দাদাকে প্রত্যক্ষ করি, আমরা সবাই বাপ দাদা সমান হয়ে বাবাকে দেখাই। এবার বাবা বলছে সার্ভিসেবল বাচ্চা মানে সফলতা পাবেই পাবে, পুরুষার্থ করবে নিমিত্ত মাত্র, কিন্তু সফলতা তাদের সবসময় থাকবে সাথে সাথে। সেজন্য ওরা কীরকম হবে, যা ভাববে যা বলবে ওরা কিন্তু সেটাই করবে। কিন্তু আমরা যদি ভাবি, দেখি, ভাবনা চিন্তায় করতে থাকি, করি না, তাহলে বাবা বলছে এটা হচ্ছে একরকম পুতুল খেলা। যেমন বাচ্চারাও মানে পুতুলদেরকে নিয়ে অনেক কিছু করে ফেলে, কিন্তু আমরাও তাই, মানে সংকল্পের এত রকম রচনা করি, তাকে পালনা করি, বড় করি, নিজে বিরক্ত হই, এগুলো পুতুল খেলা করি। তো বাবা বলছে এখন আমরা অনেক বড় হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, সেজন্য এরকম রচনা আর রচিত করা যাবে না। তার জন্য বাবা এক্সাম্পল দিয়ে বললেন যেমন এখানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তোমাদেরও সংকল্পের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। জন্য ওরা যেমন বার্থ কন্ট্রোল করে, তোমরাও এখন জনসংখ্যা, ওরা যেমন বার্থ কন্ট্রোল জনসংখ্যার কন্ট্রোল করছে, তোমরাও ব্যর্থ সংকল্পের যে উৎপত্তি হচ্ছে এটাকেও কন্ট্রোল করো। তারপরে বাবা এটাও বোঝাচ্ছেন কি আমাদের ব্যর্থ সংকল্প কোথা থেকে আসছে। বাবা বলছেন এটা পুরুষার্থের অভাব থেকে আসছে। তার মানে বাবা যেইভাবে যেই বিধি আমাদেরকে দিচ্ছে, যেই শ্রীমত আমাদেরকে দিচ্ছে, কোথাও না কোথাও সেগুলোতে আমরা সেইভাবে করছি না, সেজন্য নানা রকম সংকল্প ওখান থেকে তৈরি হয়ে যাচ্ছে, আমাদের মনের মধ্যে ঘর করে ফেলছে। বাবা বললো যেটা করতে আমি ওটা করলাম না, তারপরে অন্য অন্য সংকল্প চলে আসছে আমার ভেতরে। সেজন্য বাবা চাইছেন এখন এই ব্যর্থ সংকল্পর যে রচনা হচ্ছে তার নামনিশান আমরা যেন শেষ করে দিই। তো আজকে আমরা এখানেই থামব। আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।